দলীয় স্বার্থ বাস্তবায়ন করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক উপায় বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের হিন্দি প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। এর আগে দেয়া বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত ভুলে অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল দেশ গড়তে চায় বিএনপি। এজন্য ভোটের সময় পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অতীত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভিন্ন দল, ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। এই দাবি দাওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই রাজনৈতিক দলকে এই সরকার সময় বেঁধে দিতে পারে না, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, অনির্বাচিত সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা বলেন, তাদের নেতাকর্মীরা কোনো হঠকারী রাজনীতির সাথে যুক্ত নয়। তারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করতে চায়, তারা একটা সুযোগ খুঁজছে। তারা যে সুযোগ খুঁজছে সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান, আবারও বড় ধরনের কোনো ভয়ঙ্কর কোনো বিষয়ের অবতারণা হবে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে না। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান সালাউদ্দিন। নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। জামায়াতকে উদ্দেশ্যে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে নির্বাচনী প্রচারণার দৌড়ে, তাদের সব অপপ্রচার বন্ধ হয়ে যাবে বলেও মত এই নেতার। এই প্রচারণার দৌড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো যার যার অবস্থানে অনড় আছে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে গণভোটের দাবি জানাচ্ছে কিছু দল, আর জামায়াতের দাবি একই দিনে 2 নির্বাচন ভোটে বিরূপ প্রভাব ফেলতে পারে। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকারি সিদ্ধান্ত নেবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচন সামনে এলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার স্ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা।
তবে আলোচনায় ইশতেহার ছাপিয়ে সামনে এসেছে গণভোটের বিষয়। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, ঐকমত্যের বিষয়গুলোকে অযথা সামনে এনে আগামী নির্বাচনকে ফেলা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে। যেগুলো ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামায়াতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু একটা আবদারের সুরে বলতে চাই, যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। তবে বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে না, তারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে। এই দলগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিত্র না থাকলে তাইলে কিন্তু এটাকে গ্রহণ করা যাবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে গণভোট নিয়ে সরকার কি করবে, সেই বিষয়টি আবারও পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। দেশের মানুষকে হত্যা করে হাসিনা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী। শুধু রাজনীতিতে নেতৃত্ব দেয়াই নয়, জীবনের কোনো নির্বাচনে তিনি হারেননি। ৫টি নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জিতেছেন। এবারও বিএনপির সবচেয়ে বড় তুরুপের তাস তিনি। তবে তা নিয়ে আছে বেশ কিছু চ্যালেঞ্জও। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। কূটকৌশলের স্বৈরাচার এরশাদ সরকারের ৮৬ নির্বাচন বর্জন করেই গণতন্ত্রের আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপি আর আপসহীন নেত্রীর খেতাব পান বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহিণী থেকে রাজপথের লড়াকু সৈনিক, আর পরে জিয়াউর রহমানবিহীন বিএনপির প্রধান নেতা আর কর্মীদের অনুপ্রেরণার অপর নাম খালেদা জিয়া। উনিশশো ৯১, ৯৬ ও ২০০১ সালে দেশের বিভিন্ন জায়গায় ৫টি আর ২০০৮ সালে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জিতেন তিনি। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যা অনবদ্য এক ঘটনা। আসছে ফেব্রুয়ারির নির্বাচনেও বিএনপির প্রধান মুখ খালেদা জিয়া। দলটির এক নেতা বলছেন, কেনই বা তার উপরেই ভরসা রাখছেন তারা। এটি অত্যন্ত সুসংবাদ বাংলাদেশের জনগণের জন্য, এবং বেগম জিয়া নির্বাচন করবেন এটি শুনেই সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে, এবং আমরা সবাই অত্যন্ত অনুপ্রাণিত, উজ্জীবিত। বেগম জিয়ার নেতৃত্বে একটি নির্বাচন করতে পারলে বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। ৮০ দশকের রাজপথ আর সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন ৩ বার। কিন্তু সেই নেত্রী সরকারের চরম রোষানলে পড়েন স্বৈরাচার শেখ হাসিনা আমলে। প্রথমে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, এরপর কথিত দুর্নীতি মামলার কারাবন্দী হন তিনি। কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী। এবার বিশেষ ব্যবস্থায় নির্বাচনী প্রচারণায় নামবেন বেগম জিয়া, আর এই নিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও নিয়েছে বিএনপি। কি হয় এখন আর্লি বলা তো কঠিন, তো সরকারকে আরও সচেষ্ট হতে হবে। ওনারা যখন এদিক ওদিক যাবেন তখনকার সিকিউরিটিটা কী হবে, এই সিকিউরিটির দায়িত্ব চিরকালই সরকার দেয় এবং নির্বাচন কমিশন দেয়।
সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। ওনার জন্য স্পেশাল গাড়ির আমরা একটা ব্যবস্থা করছি যাতে উনি মুভমেন্টটা ভালোভাবে করতে পারেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপিতে প্রাথমিক সদস্য লাভের মাধ্যমে রাজনীতি শুরু করেন বেগম খালেদা জিয়া। মাত্র 2 বছরের মাথায় 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তখন থেকেই দলটির প্রধান নেতা বেগম জিয়া। মাহিলা ইসলাম, 71, ঢাকা। আবারও রণক্ষেত্রে পরিণত হলো শাহবাগ। এবার 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামাল নিক্ষেপ করে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কলম নিক্ষেপ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগের দিকে শিক্ষকরা মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের উপর টিয়ারশেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শনিবার দুপুর 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল সহকারে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে প্রাথমিক সহকারী শিক্ষকেরা। এক পর্যায়ে শিক্ষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে শিক্ষকদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই সংঘর্ষের পর শিক্ষকেরা পিছু হটতে বাধ্য হন। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আমাদের উপরে অত্যাচারটা করতে পারলো, আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে পারলো। আমরা কোনো দাবি করতে পারবো না, আমরা কোনো করতে পারবো না। পানি ঢেলে, গরম পানি ঢেলে আমাদেরকে অত্যাচার করেছে এবং আমাদের অনেক সহকারী সেখানে আহত। পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। তবে পুলিশ জানায় শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েও শিক্ষকদের উস্কানিতে এই সংঘর্ষের সূচনা হয়। ওনারা যে কি বুঝবে আল্লাহ জানে। ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এই হচ্ছে বিষয়। একেবারে শান্তিপূর্ণ একটা সেটেল একটা বিষয় ছিল, যেটা ওনাদের সাথে নেতৃত্বের সাথে বা ওনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে কথা বলে কিন্তু আমরা সমাধান করে ফেলছি। সংঘর্ষের পর শিক্ষকেরা পুনরায় শহীদ মিনারে জড়ো হয়ে আগামীকাল থেকে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করে। সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এর আগে 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে 4টি সংগঠনের শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে শহীদ মিনারে। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। বিদেশি কোম্পানির লাইসেন্স ফি 12 লাখ টাকা, অথচ দেশীয় কোম্পানির সেই লাইসেন্স ফি 25 লাখ টাকা। বিদেশি প্রতিষ্ঠানকে এমন সুবিধা দিয়ে সংস্কার করা হচ্ছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের। শনিবার মতবিনিময় সভায় নতুন এই অধ্যাদেশ নিয়ে এমন শঙ্কা জানান প্রযুক্তি খাতের প্রতিনিধিরা। বলেন, জুলাই পরবর্তী সরকারের কাছে এমন বৈষম্যমূলক আইন অপ্রত্যাশিত। দেশীয় কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ করা না হলে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য কিছু মৌলিক সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় সংস্কার শুরু হয় টেলিযোগাযোগ খাতের। টেলিযোগাযোগের মতন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের উদ্যোগে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় ছিলেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু খসড়া অধ্যাদেশ তৈরির পর চক্ষু ছানাবড়া দেশীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর। কারণ বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণেরও বেশি লাইসেন্স ফি দিতে হবে বাংলাদেশি কোম্পানিগুলোকে। এইটা কি ধরনের বৈষম্য আমার আসলে বোধগম্য হয় না, যে এটা কি ধরনের নীতিমালা হতে পারে যেখানে আমরা এবার সুযোগ তৈরি করছি বিদেশি উদ্যোক্তাদের জন্য। এখানে শেষ নয়, খসড়া অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত 5 জনের কমিটি, যেখানে রাখা হয়নি বিটিআরসির মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাউকে। আনফরচুনেটলি আমাদের যে নতুন নীতি বা নতুন যে আইন বা যে গাইডলাইনের খসড়া আমরা দেখছি সেখানে কিন্তু এটা শুধু বিদেশিদেরকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা বলে মনে হচ্ছে আমাদের কাছে। 97 সেকশনে একটা মাত্র কথা, ইন্টারনেট কখনো বন্ধ হতে পারে না। এটা কি প্র্যাকটিক্যাল? একটা সরকারের জাতীয় প্রয়োজনে কখনো কি কোনো একটা নির্দিষ্ট অংশের জন্য সার্ভিস বন্ধ করতে হতে পারে না? তাহলে এই কথাটা না বলে আমি একটা প্রোটোকলে যাই, যেন আমাদের যেরকম ইতিহাস আছে যে বন্ধ করা হয়েছে কিন্তু কেউ দায়িত্ব নিতে রাজি না,
একটা প্রোটোকলে যাই যে চিফ জাস্টিসের অনুমতি লাগবে বা প্রধানমন্ত্রী অনুমোদন লাগবে কিংবা রাষ্ট্রপতি অনুমোদন লাগবে। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের আয়োজনে দেশীয় উদ্যোক্তারা বলেন, বিদেশিদের নয় বরং দেশীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সরকার দ্রুত খসড়া অধ্যাদেশ সংশোধন করবে। 13 তারিখের পরে নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। তবে টেলিযোগাযোগ অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো প্রত্যাশা মেটাতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটা আসলে এগুলি কিছুই না, এগুলো একটা আওড়া ধরা লাগাই দিয়ে উনি উনার মিশনটা কমপ্লিট করবেন। সেই মিশনের মধ্যে ভাই আপনারা নাই, এটা মেনে নেন। মানতে খুব কষ্ট হয়, রিয়েলিটি মেনে নেন, 2 মাস অপেক্ষা করেন, তারপর যা হয়। রাকিব হাসান, 71, ঢাকা। দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, ফলে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। জানান এই ব্যাপারে চালানো হচ্ছে অভিযান। তারপরও 1 সপ্তাহে নিয়ন্ত্রণে না এলে আমদানির অনুমতির বিষয়ে ভাববে সরকার। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে দাম, আর কার্যকর করার উদ্যোগে গ্রহণের দাবি জানিয়েছে ক্যাব। বাঙালির রসনাবিলাসে অতি প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, যার সিংহভাগের চাহিদাই মিটে অভ্যন্তরীণ উৎস থেকে, আর বাকিটার যোগান আসে আমদানির মাধ্যমে। তারপরও বিভিন্ন সময়ে নানা অজুহাতে অস্থির হওয়ার নজির রয়েছে মশলা জাতীয় পণ্যটির। তবে এবছর উৎপাদন ভালো হওয়ায় বন্ধ রয়েছে আমদানি। এজন্য 800 আবেদন পড়লেও তাতে সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সপ্তাহখানেক ধরে কারণ ছাড়াই কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে এই কৃষি পণ্যের দাম, আর টিসিবির হিসেবে মাসের ব্যবধানে যা 50%। ফলে বর্তমানে 1 কেজি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 120 টাকা পর্যন্ত। অবশ্য এই দর গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা কম। এখন দাম বাড়ছে যেহেতু আমি যেহেতু মাসে 10 কেজি নিতাম, এখন 5 কেজি নিছে। 60 টাকা 70 টাকা ছিল, এটা ইয়ার মতন ছিল, কিন্তু সবকিছু মিলে আমাদের এটা জন্য খুব কষ্ট হয়ে গেছে। মাছ তরকারি কিনে পেঁয়াজ কিনতে গেলে তো সমস্যাই। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর আমদানি হলেও এবারের চিত্র ভিন্ন। ফলে মৌসুমের শেষ সময়ে এসে টান পড়েছে সরবরাহে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। এ সময় কারসাজির অভিযোগ উড়িয়ে দিয়ে তারা বলেন, ডিসেম্বরের শুরুতে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসলে কমতে শুরু করবে দাম। এখন আমার চাহিদা 20 বস্তা, আমি হাটে অর্ডার দিলে পাই 5 বস্তা। এই শর্টের কারণেই বাজারটা বাড়ে। এবার তো পেঁয়াজের বাজার বাড়ে নাই, হঠাৎ করে মালটা একটু শর্টের দিকে গেছে, এই কারণে বাজারটা একটু বেশি। সবশেষ অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে 44 লাখ টনের উপরে, যা আগের বছরের চেয়ে প্রায় 5.5 লাখ টন বেশি। অথচ চাহিদা 30 লাখ টনের আশপাশে। যদিও সরকারের এই হিসেব সঠিক নয় বলে দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। পার ডে আমার 7000 টন পেঁয়াজ লাগে, তাহলে প্রতিদিন আপনার অলমোস্ট প্লাস মাইনাস 20 কোটি টাকা কিন্তু ভোক্তার পকেট থেকে যাচ্ছে। অর্থাৎ 18 কোটি মানুষ তার পকেট থেকে আপনার 40 থেকে 50 টাকা পার কেজি পেঁয়াজে চলে যাচ্ছে। এখন আপনি কৃষককে প্রোটেকশন দিবেন, কিন্তু আপনি 18 কোটি মানুষকে, ভোক্তাকে আপনি বেশি দামে পেঁয়াজ খাবে, এটা তো আসলে ভাবার দরকার। এদিকে বাণিজ্য সচিব বলছেন, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাড়তি মুনাফার উদ্দেশ্যে কারসাজি করে দাম বাড়িয়েছে একটি মহল, যাদের বিরুদ্ধে অভিযানের কথাও বলেন তিনি। আমাদের দেশে এবছরে আমাদের নিজস্ব পেঁয়াজ একদম 100% স্বয়ংসম্পূর্ণ। কারসাজির বিরুদ্ধে আমাদের কিছু কাজ করতে হচ্ছে, সেটা আমরা করতেছি, কিন্তু আমরা আইপি বিষয়টা আরো খারাপ না হলে দিব না। আইপির ব্যাপারটা আমরা ভাববো, এই সপ্তাহ ভাবতে হবে। এদিকে দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। মইনুল হাসান, 71, ঢাকা। খুলে দেওয়া হলো কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাস। এর মাধ্যমে শেষ হলো প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর রেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের অবসান। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন, আর বাকি 2 লেনে চলবে রিকশা এবং পথচারীরা। আন্ডারপাসটি চালু হয় খুশি চালক, যাত্রী এবং এলাকাবাসীরা। তবে কর্তৃপক্ষ বলছে 2 পাশে ট্রাফিক দ্বারা চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। আরও জানাচ্ছেন মামুন হোসেন। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে গাড়ি চলবে কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস দিয়ে। 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই আন্ডারপাস দিয়ে। আর 2 পাশের আলাদা 2টি লেনে চলবে রিকশা, ভ্যান ও সাইকেল। পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। টিটিপাড়া আন্ডারপাসটি খুলে দেওয়ার মধ্যে দিয়ে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়ক যোগাযোগে ভোগান্তি কমবে। কারণ আগের মতো আর ট্রেনের সিগন্যালের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না রেল লাইনের দুপাশে। অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 18 মাসের
যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, এটা আসলে দূর হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার বিশাল একটা যানজটের তৈরি হতো, যেটা যানজট প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সমস্যা হয়ে থাকতো। সেই সমস্যা দূর হয়েছে এই আন্ডারপাসের কারণে। এই রাস্তাটা উদ্বোধনের পরে টিটিপাড়াতে যারা আসবে, আসার সময় এটা ইউটার্ন নেওয়ার সময় এখানে একটা সংঘর্ষ বাঁচবে। এটা যত দ্রুত এটা সমাধান করা উচিত। আন্ডারগ্রাউন্ডটা হওয়ার কারণে ওখানে অনেক জ্যাম কমলো, গোপীবাগের জ্যাম কমলো এবং হুমায়ুন সাহেবের যে রাস্তাটা আছে ওটাও জ্যাম কমলো। কর্তৃপক্ষ বলছে আন্ডারপাসের চলাচলের দিক নির্দেশনা দেয়া আছে। এছাড়া এর দুই পাশে ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রণের কথাও বলেন তারা। আমাদের এই টিটিপাড়া আন্ডারপাসে অনেকগুলো সাইনেজ দেওয়া আছে, যে দিক দিয়ে প্রবেশ করবে এবং কোন দিক দিয়ে বেরোবে প্রতিটা জায়গায় আমাদের আলাদা করে সাইনেজ দেওয়া আছে। এবং সেই সাথে আমাদের রিক্সা লেন এবং মোটরযান প্রবেশ নিষেধ যে জায়গাগুলোতে, এগুলো তো আলাদা করে সাইনেজ দেওয়া আছে। ট্রাফিক বলছে যে তাদের দায়িত্বপূর্ণ এলাকা তারা যেভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে সেটা তারা নিয়ন্ত্রণ করবে। আর আমাদের তরফ থেকে আমাদের একটা রিকোয়েস্ট হয়েছে যে আমরা চেষ্টা করব যে যেই লেনে চলার কথা আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে বলতে চাই, তারা যাতে ঠিক সেইভাবে চলে। মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করায় বর্ষায় যেন পানি না জমে, তার জন্যও আছে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। এই অঞ্চলটা আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়, তো জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের প্রকল্পের একদম প্রথম থেকেই এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ছিল এবং সেটার আওতায় আমাদের এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো সম্ভাবনাই নেই। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে বেশ সময় লাগবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। নির্বাচনকে ঘিরে প্রশাসনের উৎসবের বার্তা থাকলেও রাজনীতির খেলায় ভোটের দিন পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় কুমিল্লার নারীরা। দেশের চলমান সহিংসতার ঘটনায় তারা উদ্বিগ্ন আর উৎকণ্ঠ হয়ে আছেন। তাই স্বচ্ছ নির্বাচন করতে হলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। কাজী এনামুল হকের তথ্য এবং মুজিবুর রহমান রনির ছবিতে প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার 11টি আসনে বইছে রাজনৈতিক উত্তাপ। চলছে পোস্টার লাগানো, সভা সমাবেশ। সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। বিশেষ করে নারী ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সবাই। আসন্ন নির্বাচনে নারীরা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা চান। ভালোভাবে ভালো পরিবেশে যাতে ভোট দিতে পারি এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে সহায়তা করে, যেন আমরা সুন্দর করে যাইতে পারি আর পছন্দের ব্যক্তিকে যেন ভোটটা দিতে পারি আর কি। নির্বাচন নিয়ে নারীদের মধ্যে উৎসাহ থাকলেও সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। ভোটাররা বলছেন নারীরা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন, সেটা দেখা শুধু প্রশাসন নয়, সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব। আমি ভোটার হওয়ার পরও আমি ভোট দেই নাই, তো ইনশাল্লাহ আমরা চাই নেক্সট সুষ্ঠু নির্বাচন হোক, আমি ইনশাল্লাহ ভোট দিব। কেন্দ্রে যেন কোনো পার্টি কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আমাদের যে এলাকার যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, ওরাও যাতে আমাদেরকে সেই নিরাপত্তাটা দেখ, যাতে নারীরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ চেয়েছেন জেলার শ্রমজীবী নারীরা। সেই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অধিকার ও মর্যাদা রক্ষা, নারী পুরুষের সমতা চেয়েছেন তারা। আমরা ভোটটা কেমন চাই, আমরা মহিলারা ভোট দিতে গেলে কোনো গ্যামজামচন না হয়। আমরা তো যাই চাকরি বাকরি করি, তারা যেন সুন্দর মতন যেন কেন্দ্রে যাইয়া ভোটটা দিতে পারি। কর্মজীবী নারীদের হয়ে বলতে চাই, এমন সরকারই আমরা চাচ্ছি যে সরকার কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা দিবে, নিশ্চয়তা দিবে, অবাধ চলাফেরার স্বাধীনতা দিবে। আমরা নির্বাচনটা শান্তিভাবে চাই, সুন্দরভাবে যাইয়া যেন ভোট দিতে পারি। জেলার নতুন ভোটারদের মধ্যেও ভোট নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। তবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবার নিশ্চয়তা চান তারা। একটা সুষ্ঠু ভোটের প্রত্যাশায় আছি, তো আমরা আশা করছি এবার যদি সেই পরিবেশটা নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে যাব। অ্যাটলিস্ট আমরা যেন আমাদের নিজেদের ভোটটা গিয়ে দিতে পারি, এই প্রত্যাশাই থাকবে। আর তরুণ প্রজন্মের বিশেষ করে আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু নির্বাচন এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, সবাই যার যার ভোট দিবে।
আমি আমার জায়গা থেকে বলবো যে আসুক সেফটি এনশিওর করেন, দেশের নিরাপত্তাটা এনশিওর করেন। যাদের ভোট দেওয়ার অধিকার আছে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটা আমার চাওয়া। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতৃবৃন্দেরও দায়িত্ব পালন করতে হবে নারীদের নিরাপত্তায়। সেই সাথে প্রলোভনবিহীন ভোট চান নারী নেত্রী ও বিভিন্ন পেশার নারীরা। প্রলোভনবিহীন এবং ভয়ভীতি যেন না দেখায়, এই ধরনের উৎসবমুখর পরিবেশে জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। ভোটের আগের দিন রাত্রি ভোট হয়ে গেছে, তো আমরা আগামীতে এইরকম একটা নির্বাচন চাই, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যাতে সবাই গিয়ে যার যেখানে খুশি ভোট দিবে, যার যার মতামত অনুযায়ী যাতে ভোটটা দিতে পারে। কুমিল্লায় ৪৯,১০,৬১১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ২৩,৮৬,১৪৭ জন, যারা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।